ঘটনায় চলে আসি। ঘটনাটি মূলত ঘটে আমার ভাবির সাথে আনুমানিক 2012-13 সালের দিকে। শুরুতেই বলে রাখি, তখন আমাদের বাসাটি ছিল 3 তলা, নিচতলা এবং 3 তলায় ভাড়াটিয়ারা থাকতো এবং আমরা থাকতাম 2য় তলায়। আমরা 4 ভাই 1 বোন। বোনের তখন বিয়ে হলেও উঠিয়ে দেয়া হয়নি, তাই সে আমাদের সঙ্গেই থাকতো। আমাদের বাসার রুম ছিল 3টি, যার একটাই থাকতো আব্বু আম্মু আর ছোট ভাই। আর এক রুমে আমার বোন থাকতো এবং আমরা বাকি 3 ভাই একটা রুমে থাকতাম, 2 জন খাটে 1 জন ফ্লোরে। সবকিছু ঠিক চলছিল। বড় ভাইয়ের বিয়ে হয় এবং যেহেতু বাসায় রুম 3টা, ভাই আর ভাবির থাকার মতো জায়গা নেই, সেই কারণে আমাদের ছাদে একটা রুম করা ছিল এবং তার সাথে অ্যাটাচড বাথরুম ছিল। সেই রুমে তারা থাকতে শুরু করে। আল্লাহর রহমতে 7-8 মাস খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন এলোমেলো হতে শুরু করলো। একদিন রাত আনুমানিক 2:30টার সময় আমার ফোনে বড় ভাইয়ের ফোন আসে। আমার রাত জেগে ফোন চাপার অভ্যেস ছিল, যেই কারণে আমাকে একটা ফোন দেওয়া হয়েছিল। ফোনের ওপাশ থেকে ভাইয়া বলে, অনিক, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আম্মু আর বেনজিরকে একটু ওপরে আসতে বলবি দ্রুত। আমার বোনের নাম বেনজির। আমি ভাবলাম হয়তো ভাই আর ভাবি ঝগড়া করেছে। এই ভেবে আম্মুকে ডাক দিয়ে বলি, তুমি আপুকে নিয়ে তাড়াতাড়ি ওপরে যাও, ভাই আর ভাবি মনে হয় ঝগড়া করেছে। আম্মু তখন আপুকে নিয়ে ওপরে যায়। পেছন পেছন আমিও উঠছিলাম, এই ভেবেছে ভাইয়ার রাগ যদি বেশি হয়, রাগের মাথায় ভাবির গায়ে হাত তুলতে যায়, তাহলে আম্মু বা আপু তো আর ভাইয়াকে ধরে রাখতে পারবে না। আমি উঠলাম ওদের পেছন পেছন। আম্মু আর আপু রুমে ঢোকা মাত্রই আম্মু আমাকে বলে, ভেতরে ঢুকিস না। আমি শুনে বাইরেই দাঁড়িয়ে থাকলাম। এমন সময় ভেতর থেকে শুনতে পাই ভাবির অস্বাভাবিক আচরণ। ওপাশ থেকে ভাবি চিৎকার করছে, এই কাছে আসবি না, তোরা কেউ কাছে আসবি না। ভাবির এমন আচরণ শুনে আমি মেজো ভাইয়াকে কল দিয়ে আসতে বলি। মেজো ভাইয়া আসার পর আম্মু আমাদের ঘরের ভেতরে ঢুকতে বলে। আমি আর মেজো ভাইয়া রুমে ঢুকে দেখি ভাবির চুল এলোমেলো এবং ভাবি খাটের এক কোনায় অদ্ভুতভাবে বসে আছে। চোখগুলো কেমন যেন বের হয়ে এসেছে, রাগে গড়গড় করছে। দেখে মেজো ভাইয়া বুঝতে পারে এটা জিন ঘটিত কোনো সমস্যা। বলে রাখা ভালো, আমার মেজো ভাইয়া ছোটবেলায় মাদ্রাসায় পড়তেন এবং 10 পারার হাফেজ ছিলেন। সে কারণে ভাইয়া আয়াতুল কুরসি সহ কোরআন শরীফের বিভিন্ন সূরা জানতেন। এমন সময় ভাবি ক্ষিপ্ত হয়ে মেজো ভাইয়ার দিকে তেড়ে আসে আর বলতে থাকে, হাই চুপ চুপ, আমার এসব ভালো লাগে না, এগুলো পড়বি না একদম। ভাবিকে আম্মু আর আপু কোনোভাবেই ধরে রাখতে পারছে না। ভাইয়া ভাবির কথায় কান না দিয়ে হাতে 1 গ্লাস পানি নিয়ে কিছু সূরা পড়ে পানিতে ফুঁ দেয় এবং হাতে পানি নিয়ে ভাবির মুখে ছুঁড়ে মারে। ভাবির গায়ে পানি লাগা মাত্রই ভাবি জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ আমরা ভাবিকে ধরাধরি করে নিচে নিয়ে আসি। ঘটনা কেবল শুরু হয়েছে, সামনে অনেক বড় ক্ষতি অপেক্ষা করছে আমাদের সাথে। জানতে হলে শুনতে থাকুন পুরো ঘটনা। নিচে এসে ভাবিকে ওই পড়া পানি খাইয়ে দেয়া হয়, কিন্তু ভাবির জ্ঞান আর ফেরেনি। এভাবেই কেটে যায় রাত। আমাদের কারোরই ঘুম হয় না। রাতে ভাবিকে নামিয়ে আনার পরে আমরা বড় ভাইয়াকে জিজ্ঞেস করি কি হয়েছিল। ভাইয়া আমাদের বলে, খাওয়া দাওয়া শেষে যখন ওপরে যাচ্ছি তখন আমি হঠাৎ তোর ভাবির সাথে কথা বলতে চাই, কিন্তু তোর ভাবি কোনো কথা না বলেই চুপচাপ ওপরের দিকে উঠে যায়। আমি ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ি, তখন তোর ভাবি খাটের উপরেই বসে আছে এবং দেখেছি এক মোনা কি যেন ভাবছে। আমি ভাবছিলাম হয়তো বাসার কথা মনে পড়েছে, এই জন্য মন খারাপ। ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই। ঘুমের মধ্যে হঠাৎ বুঝতে পারি যে আমার দম নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ চোখ খুলে যায় এবং যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি তোর ভাবি আমার বুকের ওপর বসে আছে, তার 2 পা দিয়ে আমার 2 হাত পা চেপে ধরে আছে এবং আমার গলা চেপে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তোর ভাবি মোটা গলায় বলে, আজ তোকে মেরেই ফেলবো, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি কি করব বুঝতে পারছিলাম না। ধস্তাধস্তির এক পর্যায়ে তোকে কল করি। তারপর আম্মু আসার পর তোর ভাবিকে জামা পরিয়ে দেয়। তারপর তোরা ঘরে ঢুকিস। কি করব না করব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়।
সকাল 9টার দিকে হঠাৎ ভাবি এক ঝটকায় খাটের উপরে উঠে বসে, উঠেই মোটা গলায় গোয়াতে থাকে, এত পুরুষ মানুষ কেন এই ঘরে? আমরা ঘর থেকে বের হয়ে যাই। আম্মু এবং আপু পাশে বসে থাকে। বড় ভাইয়া কি করবে বুঝতে পারছে না, বাসা থেকে বের হয়ে গেল উপায় বের করার জন্য। এদিকে ভাবির অস্বাভাবিক আচরণ বাড়তেই থাকে, হঠাৎ হঠাৎ হাসি, আবার হঠাৎ করেই মায়া কান্না। ভাবি হঠাৎ অন্য ঘরে যেতে চাইলে তাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করি ভাবি এমন ভাবে হাঁটছে যেন পানির উপর দিয়ে হাঁটছে। তাছাড়া হাঁটাটা বেশ অস্বাভাবিক। শরীরের পুরো ভারটাই আঙুলের ওপর দিয়ে হেঁটে চলা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে বড় ভাইয়া রূপসা শ্মশানের পুরোহিতকে ডেকে নিয়ে আসেন। পুরোহিত বাসায় আসার পর ভাবির চিৎকার আরো বাড়তে থাকে। ওদিকে কান দেয় না পুরোহিত, মন্ত্র পড়া শুরু করে। এক পর্যায়ে ধূপ জ্বালিয়ে ভাবির নাকের কাছে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে, তুই কে, কোথা থেকে এসেছিস এবং কেনই বা এর শরীরে অবস্থান করেছিস? তখন ভাবি মোটা গলায় বলতে শুরু করে, আমি স্বপন মণ্ডল, আমি চালানে যাচ্ছিলাম। চালানে যাওয়ার পথে ও আমাকে মাঝখানে আটকায়, আমার পথে পড়ে। তখনই আমার নজর পড়ে ওর ওপরে, আমি ওর শরীরে ঢুকে পড়েছি। এসব শোনার পর পুরোহিত বলে, তুই ওকে ছেড়ে দে, নইলে তোকে আমি বন্দি করতে বাধ্য হব। তখন ভাবি বলে, আমি ছেড়ে দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। আমাকে 2 কলসি দুধের সাথে 1 কেজি মাখন গুলিয়ে গোসল করাতে হবে। পুরোহিত বলল, তুই যাবার সময় পেয়ারা গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে, আমি যাই। এই বলে হঠাৎ ভাবি অচেতন হয়ে পড়েন। পুরোহিত মন্ত্র পড়ে ফুঁ দিয়ে বলেন, আজকে আর সমস্যা হবে না, আমি কাল 12টার দিকে আসব, আপনারা সবকিছু গুছিয়ে রাখবেন। যেই বলা সেই কাজ। কথা মতো পরদিন দুপুরে পুরোহিত বাসায় পা রাখতেই ভাবি শোয়া থেকে উঠে বসে আর বলতে থাকে, ওই তো এসে গেছে। বাসার একটা চৌকিতে ভাবিকে বসিয়ে গোসল করানো হয়। গোসল শেষে ভাবি সবাইকে বলল তার কাছ থেকে সরে যেতে। এমন সময় ভাবি মুখ দিয়ে একটি কলস আটকে হাঁটতে হাঁটতে ধপাস করে পড়ে গেল। আমরা ভাবিকে রুমে নিয়ে যাই। পুরোহিত একটা মোটা লাল সুতার মন্ত্র পড়ে ভাবির হাতে লাগিয়ে দেয় এবং বলে, আর কোনো সমস্যা নেই, হাতের সুতোটা যেন খোলা না হয়। এই বলে পুরোহিত চলে যায়। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু বড় একটা কিছু তখনও অপেক্ষা করছিল। এই ঘটনার 1 থেকে 2 বছর ভালোই কেটেছে। এর ভেতর আমার বোন আমেরিকা চলে যান দুলা ভাইয়ের কাছে। এরপর ভাবিরা ছাদের রুম থেকে বোনের রুমে থাকতে শুরু করেন। হঠাৎ একদিন আমার ভাবি অস্বাভাবিক আচরণ শুরু করেন। ভাইয়া শ্মশানের পুরোহিতকে ডাকতে যান, কিন্তু পুরোহিত একটা ব্যক্তিগত কাজে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। ভাইয়া কি করবেন বুঝতে পারছিলেন না। এমন সময় একজন ভালো কবিরাজের খবর পান। এদিকে ভাবি সেই আগের মতো আচরণ শুরু করেন। পুরুষ মানুষ সহ্য করতে পারছেন না, আবারও সেই আঙুলে ভর করে হাঁটছেন, চিৎকার করছেন, কান্নাকাটি করছেন। ভাইয়া সেই কবিরাজকে বাসায় আনতেই ভাবি বলে ওঠে, হাফিজ তুই আসছিস, আমি বুঝেছিলাম ওরা তোকেই ডেকে নিয়ে আসবে, বস বস বস। এই শুনে কবিরাজ বিড়বিড় করে কি যেন পড়ে। ভাবির চারপাশে গোল করে চক দিয়ে একটা চক্র আঁকে। আঁকাআঁকি শেষ করার পর কবিরাজ ভাবির সামনে এসে বসে, হাতে 1 গ্লাস পানি নেয় এবং পানিতে কিছু একটা পড়ে ভাবির মুখে সেই পানি ছিটিয়ে দেয়। ভাবি আর সহ্য করতে পারে না, চিৎকার করতে থাকে। কবিরাজ বলে ওঠে, তুই কে, কেন এর উপরে ভর করেছিস? তখন ভাবি আবারও বলে, আমার নাম স্বপন মণ্ডল, আমি আগেও এসেছিলাম। কবিরাজ বলে, তুই যা চেয়েছিলি তোকে দেয়া হয়েছিল, তুই তারপরেও কেন ছেড়ে যাসনি? তখন ভাবি বলে, আমার ওকে খুব পছন্দ হয়েছে তাই যাইনি, যাবও না। এটা শোনার পর কবিরাজ বলেন, তুই যাবি এবং আমার সাথেই যাবি। এই বলে কবিরাজ বিড়বিড় করে কি যেন পড়তে থাকে এবং ঝাড়ফুঁক করতে থাকে। ভাবি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ভাবিকে খাটে শুইয়ে দেওয়ার পর কবিরাজ একটা কাগজে কিছু লিখে দেন এবং বলেন, এগুলো কাল সকালের মধ্যেই জোগাড় করে রাখতে হবে। রাতে হঠাৎ আবার ভাবি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। দেয়ালে মাথা
ঠুকতে থাকে। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন মেজো ভাইয়া ভাবিকে শক্ত করে ধরে রাখতে বলেন। আমরা শক্ত করে ধরে রাখি আর মেজো ভাইয়া ভাবিকে জমজমের পানি খাইয়ে দেন। খাওয়ার সাথে সাথেই ভাবি অজ্ঞান হয়ে যায়। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালে কবিরাজ আসেন। তার কথা মতো ধূপ, শুকনো ঝাল, নারকেলের ছোবলা সহ আরো বেশ কিছু জিনিসপত্র জোগাড় করে রাখা হয়। কচা গাছ বলতে সাধারণত গ্রামের বাড়িতে সীমানা দেওয়ার জন্য যে গাছ ব্যবহার করা হয় সেটিও। প্রথমে ভাবিকে বসানো হয়। কবিরাজ মন্ত্র পড়া শুরু করতেই ভাবি শুয়ে পড়েন। এদিকে মন্ত্র পড়ছেন, ওইদিকে ভাবি টান টান হয়ে শুয়ে আছেন। তার সবকিছুই অস্বাভাবিক। এরপর কবিরাজ ভাবিকে পানির ছিটা দেন এবং পানির ছিটা দিতেই ভাবি আসন পেতে বসেন। এরপর কবিরাজ ভাবির চারপাশে গোল করে একটা চক্র আঁকেন এবং বিভিন্ন জিনিসপত্র রাখেন তার চারপাশে, যেমন কঙ্কালের মাথা, হাড্ডি, পাখি ইত্যাদি। এরপর নারকেলের ছোবলা জ্বালিয়ে তার ভেতর সর্ষে দানা দেন এবং হাত পাখার মাধ্যমে ধোঁয়ার সৃষ্টি করেন। ভাবি চিৎকার করতে থাকেন এবং এভাবে কিছু সময় পার হবার পর হঠাৎ কবিরাজ উঠে দাঁড়ান এবং হাতে কাঁচা ডাল নিয়ে চক্রের চারপাশে ঘুরে ঘুরে তালে তালে হেলে দুলে কি সব পড়তে থাকেন আর সেই চক্রের মেঝেতে বাড়ি দিতে থাকেন। বাড়ি দেওয়ার সাথে সাথেই ভাবি পিঠে হাত দিয়ে চিৎকার করে ওঠেন যেন তিনি ব্যথা পাচ্ছেন। কবিরাজ এভাবে বাড়ি দিতে দিতে 10টা ডাল ভেঙে ফেলেন। তারপর ভাবির সামনে এসে বসেন এবং মন্ত্র পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথেই ভাবি অজ্ঞান হয়ে যান। কবিরাজ ভাবির গলায় একটা বড় তাবিজ দেন এবং বলেন, এটা কখনোই খোলা যাবে না। তাবিজ কোনো কারণে খুলে গেলে ওই বেলার মধ্যেই তাবিজ এনে পড়তে হবে আর রোগীকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই বলে কবিরাজ চলে যান। ভাবি অনেক সুস্থ হয়ে পড়াতে তাকে তখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সবকিছু চেক আপ করে বলেন ভাবির পেটের বাচ্চাটি মারা গিয়েছে। ভাবি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই খবর শুনে আমাদের সবার মন খারাপ হয়ে যায়। এরপর ভাবির সাথে আর কখনোই কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ। লিখেছেন আবু হামজা অনিক, খুলনা থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। যারা ঘটনা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আশা করছি ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন এবং ভালো লেগেছে আপনাদের।